জিম্মি 4 ইসরায়েলি নারী সেনার বিনিময়ে 200 ফিলিস্তিনি মুক্তি। দীর্ঘদিন পর ফিরে পেয়ে আবেগ আপ্লুত স্বজনরা। বন্দি বিনিময়ের মধ্যেই গাজায় শরণার্থী শিবিরের কাছে গুলি। ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য ব্রিটিশ গণমাধ্যমের। বিক্রি করতে না চাওয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রীকে হুমকি, করেন জোর জবরদস্তি। সিরিয়ায় আইএসের পুনরুত্থানের শঙ্কা, প্রতিহতে নতুন সরকারকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নিতে সৌদি আরবের তৎপরতা। ইতালিতে যাওয়া অবৈধ অভিবাসীদের আবারও আলবেনিয়ায় আশ্রয় কেন্দ্রে পাঠাতে শুরু করেছে সরকার। আছেন বাংলাদেশিরাও। প্রবাসীদের উদ্বেগ। এবং মধ্যপ্রাচ্যকে পুঁজি করে সক্রিয় টিকিট কালোবাজারি। আকাশ পথের ভাড়া 3 মাসে বেড়েছে প্রায় 40,000 টাকা। বিপাকে ওমরা যাত্রী প্রবাসীরা, সিন্ডিকেট ভাঙার দাবি। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপে 4 ইসরায়েলি নারী জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে 200 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মুক্তিপ্রাপ্তরা। ঐতিহাসিক এ বন্দি বিনিময়ের সাক্ষী হতে ফিলিস্তিন স্কয়ারে দেখা যায় উপচে পড়া ভিড়। এদিকে ইসরায়েলের কাছে 2000 পাউন্ড ওজনের বোমা সরবরাহে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে হোয়াইট হাউস। গত 19 জানুয়ারি গাজায় আলোর মুখ দেখা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হচ্ছে ধাপে ধাপে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় শনিবার চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপে 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় হামাস। সশস্ত্র সংগঠনটির আল কাশেম ব্রিগেড শাখার শত শত সদস্যের উপস্থিতিতে তাদেরকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। চুক্তি অনুযায়ী একই দিনে 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কারা কর্তৃপক্ষ। এর মধ্যে 3টি বাসে 114 জন অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছালে উল্লাসে ফেটে পড়েন বাসিন্দারা। বন্দি বিনিময়ের মধ্যেই মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের কাছে গুলি চালায় দখলদার বাহিনী। তবে এই ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া দখলকৃত পশ্চিম তীরের বেথেলহেমের দক্ষিণে অবস্থিত একটি গ্রামে সাবেক ফিলিস্তিনি বন্দির বাড়িতে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে দখলকৃত পূর্ব জেরুজালেমের উত্তরে মুক্তি পাওয়া এক ফিলিস্তিনি বন্দির বাড়িতে অভিযান চালানো হয়। এদিকে ইসরায়েলের কাছে 2000 পাউন্ড ওজনের বোমা সরবরাহে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে হোয়াইট হাউস। গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর এই বোমা ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাইডেন প্রশাসন সরবরাহে এই নিষেধাজ্ঞা দিয়েছিল। এছাড়া ইসরায়েলের কট্টর ডানপন্থী সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির গাজা যুদ্ধ পুনরায় শুরুর আহ্বান জানিয়েছেন। হামাসের কাছে বন্দী থাকা 4 নারী সৈনিকের মুক্তির বিষয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত করেছে, কিন্তু হামাসকে ধ্বংস না করলে আগামী 7 অক্টোবরের মতো আরেকটি ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করেন। বেন গাভির এই যুদ্ধবিরতির বিরোধিতা করে নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করেছেন। জঙ্গি গোষ্ঠী আইএসের পুনরুত্থান রুখতে সিরিয়ার নতুন সরকারকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে যুক্তরাষ্ট্র। আসাদ সরকারের পতনের 2 সপ্তাহ পরেই ওয়াশিংটন দামেস্কের যৌথ উদ্যোগ শুরু হয়ে গিয়েছিল বলে জানায় মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। যুক্তরাষ্ট্রের পাশাপাশি নতুন প্রশাসনের সহায়তায় সিরিয়ার ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নিতে জোর তৎপরতা শুরু করেছে সৌদি আরব। এদিকে রুশ গণমাধ্যম জানায় সিরিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক বিমানবন্দর তৈরি করছে ইসরায়েলি সামরিক বাহিনী। সিরিয়ার নতুন সরকার হায়াত তাহরির আল শামকে এখনও সন্ত্রাসী সংগঠন হিসেবে সম্বোধন করে যুক্তরাষ্ট্র। তবে দেশটিতে আইএসের পুনরুত্থান রুখতে যুক্তরাষ্ট্র এইচটিএস এর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। আসাদ সরকারের পতনের 2 সপ্তাহ পর থেকে ওয়াশিংটন এইচটিএসকে বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করা শুরু করে। মার্কিন কর্মকর্তা ও এইচটিএস কর্মকর্তাদের সরাসরি সাক্ষাতের মাধ্যমে গোয়েন্দা তথ্য আদান প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে সিরিয়ার নতুন সরকার শিয়াপন্থীদের সায়েদা জাইনাব মাজারের সামনে আইএসের একটি বোমা হামলা প্রতিরোধ করেছে বলে জানায় গণমাধ্যমটি। যুক্তরাষ্ট্রের পাশাপাশি সিরিয়ার নতুন সরকারের সাহায্যে এগিয়ে এসেছে সৌদি আরব। সৌদি আরব সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করছে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। বাশার আল আসাদের পতনের পর এটি সৌদির শীর্ষ কর্মকর্তাদের প্রথম সরকারি সফর। গ্রিনল্যান্ড কিনতে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েকজন ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে ডোনাল্ড ট্রাম্পের এমন ভয়ঙ্কর আচরণের খবর প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। এর মধ্যে যুক্তরাষ্ট্রে $1 লাখ কোটি বিনিয়োগ করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদি আরবের চেয়ে অনেক বেশি তরল স্বর্ণ
যুক্তরাষ্ট্রে আছে বলেও দাবি করেছেন তিনি। পুনরায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেওয়ার সম্ভাবনার কথাও জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড কিনে নেওয়ার হুঙ্কার দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়ার জন্য ডেনমার্কের প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমান ও সাবেক ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ফোনে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে জোর জবরদস্তি করেন। কেন তিনি গ্রিনল্যান্ডকে বিক্রি করবেন না সে ব্যাপারে তাকে জেরা করেন। গ্রিনল্যান্ডের মালিকানার ইচ্ছা ছাড়াও ক্ষমতায় বসেই বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ প্রত্যাহার করে নেন তিনি। তবে শনিবার লাস ভেগাসে এক র্যালিতে পুনরায় WHO-তে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানান তিনি। এই সময় তিনি জানান, এই সংস্থায় 32 কোটি জনগণের দেশ যুক্তরাষ্ট্র $50 কোটি অনুদান দিচ্ছে, আর 140 কোটি জনগণের দেশ চীন মাত্র $3.90 লাখ অনুদান দিচ্ছে। লাস ভেগাসের র্যালিতে যুক্তরাষ্ট্রে $1 লাখ কোটি বিনিয়োগের জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান ট্রাম্প। এর আগে ওয়াশিংটনে $60,000 কোটি বিনিয়োগের আশ্বাস দেয় রিয়াদ। সৌদি আরবের চেয়ে বহুগুণে বেশি তরল স্বর্ণ যুক্তরাষ্ট্রে আছে বলে দাবি ট্রাম্প। সৌদি আরবের মজুদে প্রচুর তরল স্বর্ণ আছে, আমাদের আরো বেশি আছে। আমাদের কাছে সৌদি আরবের চেয়ে বেশি আছে। অন্য যে কোনো দেশের চেয়ে আমরা অনেক বেশি পেয়েছি, তবে পরিবেশের কারণে এটি ব্যবহার করি না। এদিকে কোনো নোটিশ ছাড়াই গভীর রাতে কমপক্ষে 15 জন স্বাধীন পরিদর্শক জেনারেলকে বরখাস্ত করেন ট্রাম্প। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আইনের লঙ্ঘন বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। কেননা আইন অনুযায়ী সিনেট অনুমোদিত কোনো পরিদর্শক জেনারেলকে বরখাস্ত করার আগে কংগ্রেসকে 30 দিনের নোটিশ দিতে হবে। বিশ্বজুড়ে সংঘাতের মধ্যেই গেল বছর রেকর্ড পরিমাণ যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, 2024 সালে $31,870 কোটি সমরাস্ত্র রপ্তানি করেছে দেশটি, যা 2023 সালের তুলনায় অন্তত 29% বেশি। প্রতিরক্ষা জোরদারে মার্কিন মিত্রদের বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্রের চাহিদা মেটাতে এখনও হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। 2024 সালে সবচেয়ে বেশি সংঘাতের সাক্ষী হয়েছে বিশ্ববাসী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যুদ্ধবিধ্বস্ত দেশগুলো। যদিও এসবের মধ্যে লাভবান হয়েছে যুক্তরাষ্ট্র। শুধু লাভবানই নয়, গেল বছর সমরাস্ত্র রপ্তানিতে রেকর্ড করেছে দেশটি। রয়টার্স জানায়, গত বছর বিশ্বে $31,870 কোটি যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। এর আগে কোনো বছর এত বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম রপ্তানি করেনি দেশটি। 2023 সালের তুলনায় 2024 সালে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির হার বেড়েছে 29%। রয়টার্স আরও জানায়, লকহিড মার্টিন, জেনারেল ডাইনামিক্স এবং নর্থরপ গ্রুমান নামের 3টি মার্কিন কোম্পানির যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। বৈশ্বিক পুঁজিবাজারে অস্থিরতা সত্ত্বেও এই 3 কোম্পানির শেয়ারের দাম বছর জুড়েই ছিল চড়া। বিশ্লেষকদের মতে 2024 সালে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির বৃদ্ধির প্রধান কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই সংঘাতের জেরে ইউরোপ সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্রদেশ নিজেদের প্রতিরক্ষা জোরদারে বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামের ফরমাইশ দিয়েছে মার্কিন বিভিন্ন অস্ত্র উৎপাদন কোম্পানিকে। মিত্রদেশগুলোর বিপুল পরিমাণ চাহিদা মেটাতে গিয়ে এখনও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে অস্ত্র প্রস্তুতকারী কোম্পানিগুলোকে। পেন্টাগনের তথ্য বলছে, গেল বছর তুরস্কে $2,300 কোটি এবং ইসরায়েলের কাছে $1,880 কোটি মূল্যের F-16 যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সময় রোমানিয়ায় বিক্রি করেছে বেশ কয়েকটি M1A2 আব্রামস ট্যাঙ্ক, যেগুলোর সম্মিলিত মূল্য $250 কোটি।